সংঘাতের প্রভাব দেশের অর্থনীতিতেও, জানালেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের শুভেচ্ছা। আওয়ামী লীগের যারা বা আমাদের সহযোগী সংগঠন তারাই এগিয়ে গেছে, মানুষের পাশে নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মানুষকে বাঁচাতে চেষ্টা করেছে। কোনো বিদেশি শক্তি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, দাবি আওয়ামী লীগের। দেশ বড় সংকটে, বলছে বিএনপি। সাভারে রাজীব সমর দুই ভাইয়ের ত্রাসের রাজত্ব, অভিযোগেও মামলা নেয় না পুলিশ, মাফিয়াতন্ত্র দমনের পরামর্শ। চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের লরি, শিশু নিখোঁজ, আহত 4, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। এবং যুক্তরাজ্য থেকে পাঠানো হচ্ছে 10,000-এর বেশি বাংলাদেশিকে, অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর সুনাক সরকার। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগের সবসময় এগিয়ে এসেছে এবং আসবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলো মানুষের উন্নয়নের কথা ভাবেনি, শুধু ভোগ বিলাসে লিপ্ত ছিল। জুবায়ের রাজিন জানাচ্ছেন বিস্তারিত। ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগে তখন নানা মত ও নেতৃত্বের মেরুকরণ। এ অবস্থায় ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকার ইডেন হোটেলে হয় দলের ১৩তম কাউন্সিল। পাল্টাপাল্টিতে কাউন্সিল ভেঙে পড়ার উপক্রম দেখা দেয়। সে সময় শেখ হাসিনার নাম প্রথম উচ্চারিত হয় আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে। এরপর ১৭ মে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ভারত থেকে ফিরে আসেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কঠিন দুঃসময়ের সেসব দিনের কথা তুলে ধরেন তিনি। ৭৫ পর আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী গ্রেপ্তার ছিল, বন্দী ছিল। তখন অনেকেই লন্ডনে, এরপরে যে মুক্তি পেল তখন অনেকে লন্ডনে আসলো। আর তাছাড়া আমি নিজে ওখানে আমাদের দলটাকে সুসংগঠিত করার চেষ্টা করেছিলাম, যদিও আমি দলের কিছু ছিলাম না, কিন্তু সারা ইংল্যান্ডের বিভিন্ন এসে ঘুরে ঘুরে আমাদের নেতাদের সাথে, সেসব আমাদের নেতাদের সঙ্গে কথা হয়। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন অনেকটা বাস্তবায়ন করতে পেরেছে তার সরকার। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আওয়ামী লীগ সভাপতি দাবি করেন, ৭৫ পরবর্তী সরকারগুলো ভোগবিলাসে লিপ্ত ছিল, দেশের কোনো উন্নয়ন করেনি। ৭৫ পর সেনাবাহিনীতে হাজার হাজার অফিসার সৈনিকদের হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসারদের হত্যা করেছে, সৈনিকদের হত্যা করেছে, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীকে অত্যাচার নির্যাতন করেছে শুধু তাদের ক্ষমতাটাকে কক্ষিগত করতে, কিন্তু দেশের কোনো উন্নতি করতে পারেনি। মানুষের বিপদে সবসময় আওয়ামী লীগ এগিয়ে এসেছে এবং আসবে বলেও জানান প্রধানমন্ত্রী। সবসময় আওয়ামী লীগের যারা বা আমাদের সহযোগী সংগঠন তারাই এগিয়ে গেছে, মানুষের পাশে নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মানুষকে বাঁচাতে চেষ্টা করেছে। এই জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ যুদ্ধ সংঘাতের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট চলছে, দেশও এসব প্রভাবমুক্ত নয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত। বাংলাদেশ অর্থনৈতিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা হবে ৬ জুন। কিছুটা কমতে পারে জিডিপি আকার। শামীমা আক্তারের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিকী সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ দিনব্যাপী এই সম্মেলনের মূল প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্ব, অর্থনীতি ও বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র ৩ বছর ৭ মাসে স্বল্পোন্নত দেশে রূপান্তরিত করেন বঙ্গবন্ধু। তার পদাঙ্ক অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা করছেন। ২০০৯ সালে জিডিপির পরিমাণ ছিল মাত্র $১০২ বিলিয়ন। ২০২৩ সালে সেই পরিমাণ বৃদ্ধি পেয়ে $৪৫০ বিলিয়ন ছাড়িয়েছে। শেখ হাসিনা জানান, যুদ্ধ সংঘাতের কারণে বিশ্বব্যাপী অর্থনীতির সংকট চলছে, বাংলাদেশও সেই প্রভাব মুক্ত নয়। কোভিড-১৯ দেখা দিল, তার একটা অতিমারি অর্থনীতির উপর প্রচন্ড চাপ, বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা আমাদের অর্থনীতির গতিটা অব্যাহত রাখতে পেরেছিলাম।
তখন আমাদের 5 ভাগ পর্যন্ত প্রবৃদ্ধি তুলতে পেরেছিলাম। এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো, আর যদি এই যুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। বিদেশিদের উপদেশ মেনে দেশের উন্নয়ন হবে না জানিয়ে প্রধানমন্ত্রী মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা করার আহ্বান জানান অর্থনীতিবিদদের। হয়তো অর্থনীতি অত বড় বড় সংখ্যা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কি পেল সেটা দেখতে হবে। আমি অনেক বাধা অতিক্রম করি, গুলি বোমা গ্রেনেড সব কিছুই হজম করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা। খেলাপি ঋণের সংস্কৃতি জিয়াউর রহমানের সময় শুরু করেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী। একটা মিলিটারি সরকার যখন আসে, তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপি ঋণ এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া। 2026 সালে এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ মোকাবেলা ও সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সোনার মাটি আর মানুষ দিয়েই আমি আবার দেশ গড়ে তুলব। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেশি বিদেশি কোনো শক্তি পরোয়া করেন না শেখ হাসিনা। দেশের জনগণ ও সংবিধানই শুধু আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে। আওয়ামী লীগ সভাপতির স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় একথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন মির্জা ফখরুল বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছেন। তৌফিক মাহমুদ রুন্নার রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার দেশে ফেরার সেই দিনে স্মৃতিচারণ করেন দলের কেন্দ্রীয় নেতারা। বলেন সব অপশক্তি রুখে দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আমাদের সকলের লক্ষ্য হবে একটাই, এই দেশকে যদি শেখ হাসিনার নেতৃত্বে দিতে হয়, তাহলে এই পাকিস্তানের এই রাজাকারদের বংশধরের তাদের এই মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেওয়া যাবে না। দিন রাত পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। ওদের যে হুমকি ধুমকি, তার মোকাবেলা করার জন্য আপনারা প্রতিটি শান্তি সমাবেশকে সফল করেছেন। এর সকল ভাগীদার হলেন আপনারা। ওবায়দুল কাদের সাফ জানান, কোন বিদেশি শক্তি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। একমাত্র দেশের জনগণই আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের রণধ্বনি, জয় বাংলার চেতনা। 28 অক্টোবর পালিয়ে গিয়ে মির্জা ফখরুল বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 28 অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। দলে কেউ বিশৃঙ্খলা করলে শাস্তি পেতে হবে বলেও সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বিশ্ব পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এমন দাবি সরকারের খেলো যুক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এসে সরকারের সাথে কথা বলায় সব সমস্যার সমাধান হয়ে গেছে, এমন ভাবা সরকারের ভুল ধারণা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরায় কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক
নবিউল্লাহ নবী ও কারাবন্দী বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মালিবাগের বাসায় তার পরিবারের খোঁজ খবর নিতে যান দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় বন্দী জীবনের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন বিএনপি নেতা নবিউল্লাহ নবী। আর আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মুক্তির দাবি জানান তার পরিবার। এমনভাবে মানসিক নির্যাতন করেছে, আমাকে অন্ধকারে 2 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে বন্দি রেখেছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর মঈন খান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সরকারের সাথে বৈঠক করা মানে একদলীয় শাসনকে স্বীকার করে নেওয়া নয়। আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করুক সেটা কথা নয়, আবার আমেরিকার পেছনে পেছনে সরকার ঘুরে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। এখানে ব্যবসা বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, জিওপলিটিক্যাল সম্পর্ক, এগুলো নিয়ে আলাপ আলোচনা তো চলতেই থাকবে। এই আলোচনা আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে করছে বলেই সরকার যদি ভেবে থাকে তাদের এই একদলীয় শাসন, অগণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা স্বীকার করে নিয়েছে, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। বলেন, বিশ্ব রাজনীতির দোহাই দিয়ে সবকিছুর দাম বাড়ানোর যুক্তি দেখিয়ে সরকার নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এসেছে, তার কারণ বিশ্ব রাজনীতি নয়, তার কারণ হচ্ছে বাংলাদেশে এই অলিগার্কি, আমি যেটা বলেছি, সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে, সেই কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস। এই কথাটি কিন্তু স্পষ্ট করে বুঝতে হবে। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে, সরকার এমন মিথ্যা গল্প প্রচার করলেও কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। তারা যে র্যাবের উপরে যে স্যাংশন দিয়েছে, বাংলাদেশের উপরে যে ভিসা স্যাংশন দিয়েছে, সেগুলো আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে। আজকে সেই মিথ্যা গল্প ফেদে কোনো লাভ হয়েছে? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাভারের রাজীব সমর 2 ভাইয়ে ত্রাসের রাজত্বে তটস্থ সাধারণ মানুষ। আইনি জটিলতা এড়াতে স্বজনদের নামে সম্পদ গড়ে চলছেন রাজীব। রাজধানীর ছত্রছায়ায় জমি দখল, চাঁদাবাজিতে 2 দশকে সাভারবাসীর কাছে দুর্ধর্ষ আতঙ্ক রাজীব। তার দুর্নীতির সহযোগী শ্যালক রুবেল, বাবুর সহযোগী ট্যাপা জাকির, ছোট ভাই তেঁতুলছড়ার চেয়ারম্যান ফখরুল আলম সমরও কয়েকশো কোটি টাকার মালিক। মঞ্জুরুল আলমের রাজীবের অবৈধ সম্পদ অনুসন্ধানের ধারাবাহিকের 2য় পর্ব আজ। সজীব রহমানের ছবিতে জানাচ্ছেন ফখরুল ইসলাম। সাভারের শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া মঞ্জুরুল আলম রাজীবের অবৈধ সম্পদ নিজের নামের পাশাপাশি গড়েছেন অন্যদের নামেও। আইনি জটিলতা এড়াতে রাজীব সম্পদের সাম্রাজ্য গড়েছেন শ্যালক রুবেল, বাবু, ভাই জাহাঙ্গীর সমর, মামা ঠান্ডু মোল্লা ও ক্যাডার জাকিরের নামে। শ্যালক রুবেল 17 বছর আগেও গার্মেন্টসে চাকরি করতেন। রাজীবের শ্বশুর ও রুবেলের পিতাও ছিলেন সামান্য বেতনে একসময়ের ধলেশ্বরী ফ্যাক্টরির কর্মচারী। রাজীবের বদৌলতে 1 দশকে তারাও এখন গার্মেন্টস মালিক। দরিদ্র ছিল, কিন্তু 3 বেলা খাওয়ার যদি নেই। রুবেলের বাপায় তো ধলেশ্বরী মিলে একজন অফার আছে, হেমাদপুর থেকে শুরু করে একবারে রপ্তানি পর্যন্ত সবগুলো তারা একই মাল নামায়। রুবেলের কয়েকশো কোটি টাকার সম্পদ রাজীবেরই। অভিযোগ আছে সাভার, উলাইল, গ্যান্ডায় কয়েকশো গার্মেন্টসের ঝুট ব্যবসার একচ্ছত্র মাফিয়া রাজীবের শ্যালক রুবেল ও বাবু, যেখান থেকে মাসে কোটি কোটি টাকা আয় করেন রাজীব, রুবেল ও বাবু। সাভার ব্যাংক টাউনে রয়েছে রাজীবের শ্যালক রুবেল ও বাবুর নামে শতাধিক ফ্ল্যাট। 15/1 টিউলিপ গার্ডেনে 3টি ফ্ল্যাট, 16/12 মায়েশা কর্টেজে 22টি ফ্ল্যাট, ব্যাংক টাউন 3 নম্বর রোডে 2টি বাড়িতে 21টি ফ্ল্যাট। মালিহা নামের এই বাড়িতে 3টি ফ্ল্যাট, যেখানে রুবেল নিজেই থাকেন। 10 নম্বর রোডে 11 কোটি টাকা মূল্যের 3টি প্লট। 3 নম্বর রোডের 6/1 জোড়া বিল্ডিংয়ে 42টি ফ্ল্যাট। ব্যাংক টাউনের এই টিনশেড মার্কেট দখল করে মাসে লাখ লাখ টাকা আয় করেন রুবেল। এই গরুর ফার্মটিও রুবেলের। এই পরিত্যক্ত বাড়িটিও দখলে নিয়েছেন রুবেল বাবু। সে হচ্ছে সাভারের একমাত্র ত্রাস। রাজীব এই জমিতে দখল করবে বা কি করবে, লোকজন ভয়ে সে এলাকা ছাইরে পালাই যায়। রাজীবের আরেক ডানহাত টেপা জাকির ওরফে মামা জাকির। দেশ বিদেশে রাজীবের বেশিরভাগ সম্পত্তি নাকি এই জাকিরের নামে। 50 ভরি স্বর্ণ সবসময় পরে ঘুরে বেড়ান জাকির। আত্মীয় না হয়েও রাজীবের রাজ রিয়েল এস্টেটের এমডি এই জাকির। শুধু তাই নয়, জাকির রাজীবের অনেক ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন। 15 বছর আগেও জাকিরের পরিবার চালানো যেখানে দায় ছিল, সাভার জিরাবো ফুলপুর এলাকায় কয়েক একরের উপর গড়ে তোলা এই বিলাসী বাড়ি ও গরুর খামার চোখ বদলে দেবে। রাজীব সমরের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সব ব্যবসার কেশিয়ার হওয়ায় জাকিরের ভয়ে তটস্থ থাকেন এলাকাবাসী।
জাকির ভাইয়ের নাম দিলে মনে করে, পাগলা ভাইয়ের নাম দিলে মনে করে হাঁটু পর্যন্ত কাঁপে সবাই। নাম গেলে এই এলাকার কেউ আসবে না সামনে, যত ক্ষমতাশালী লোক জুট মুসোদেরাই খায়। সাভারের রাজনৈতিক ও প্রশাসনিক সব ক্ষমতা রাজীব পরিবারের দখলে। রাজীবের ছোট ভাই ফখরুল আলম সমর 2015 সাল থেকে 5 বছরের জন্য ছিলেন সাভার উপজেলার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। ত্রাসের কারণে রাজীব ও তার পরিবার এতটাই ভয়ঙ্কর যে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা, জিডি কিছুই নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে। রাজীব ও তার ভাই সমরের লাইসেন্সকৃত অস্ত্রের পাশাপাশি তার ক্যাডার বাহিনীরও রয়েছে অবৈধ অস্ত্র। সাভারের মাদক ব্যবসার নিয়ন্ত্রকও এই রাজীব পরিবার। সাভারে রাজীবের রয়েছে বিশাল এক হিংস্র ক্যাডার বাহিনী। তার আরেক অনুসারী এই আতিকও 7 বছরে 100 কোটি টাকার সম্পদ গড়েছেন সাভারে। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। সাধারণ মানুষ মুখ খুলবে কোন যুক্তিতে বা কোন সাহসে? এগুলোর যারা পর্যবেক্ষক, এগুলো যারা নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন, আইন প্রশাসন, তারাই তো এদের এই ধরনের ব্যক্তির হাতে করায়ত্ত। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল, নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি পুকুরে পড়ে কমপক্ষে 4 জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে একটি শিশু। বিমানবন্দর সড়ক মোড়ে শুক্রবার রাতে 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা 4 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও এখনো নিখোঁজ এক শিশু। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। শেষ পর্যন্ত খবর পাওয়া এখনো শিশুটিকে উদ্ধার করা যায়নি। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্র। ঢাকার সঙ্গে ব্রিটিশ সরকারের ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি অনুযায়ী রাজনৈতিক আবেদন প্রত্যাখ্যান হওয়ায় 10,000-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাতে যাচ্ছে ঋষি সুনাক সরকার। এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। অভিবাসন বিষয়ক মন্ত্রী জানান, যুক্তরাজ্যে অবৈধ প্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। উন্নত জীবনের আশায় প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান হাজার হাজার মানুষ। সেই তালিকায় প্রথমেই আসে বাংলাদেশের নাম। পড়াশোনা বা ভ্রমণের জন্য দেশটিতে প্রতি বছর ঢুকছে বহু বাংলাদেশি। তবে যারা গিয়ে সেখানে অবৈধ হয়ে পড়ছেন তাদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এসেছে, গেল বছরেই ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন প্রায় 11,000 বাংলাদেশি, যাদের লক্ষ্য ছিল স্থায়ীভাবে বসবাস করা। প্রাথমিক আশ্রয়ের জন্য তাদের মধ্যে মাত্র 5% আবেদন মঞ্জুর হয়। বাকি 10,000-এর বেশি বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হওয়া এসব আশ্রয় প্রার্থীদের এখন বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ঋষি সুনাক সরকার। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে চলতি সপ্তাহে বাংলাদেশের সঙ্গে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি করে যুক্তরাজ্য। ওই চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটেনের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমিলসন, যেখানে উভয় দেশ পারস্পরিক অংশীদারিত্বের পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে ব্রিটিশ মন্ত্রী বলেন, অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে এসব অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির সরকারের পরিসংখ্যানে টেলিগ্রাফ আরও জানিয়েছে, 2023 সালের মার্চ পর্যন্ত রেকর্ড 21,525 জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন, যা বিগত বছরের তুলনায় 154% বেশি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর বান্দরবান সদর এবং রোয়াংছড়ি জেনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই তথ্য দেন র্যাব 15-এর অধিনায়ক লেকর্নেল HM সাজ্জাদ হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বান্দরবান লাইমিপাড়া থেকে আকিম বম ও লাল সিয়াম বমকে গ্রেফতার করা হয়। সংবাদটাতে আরও থাকছে, সড়কে থামছে না মৃত্যুর মিছিল, কুমিল্লা যাত্রীবাহী বাস উল্টে নিহত 5।
কুমিল্লা চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রিল্যাক্স পরিবর্তন নিয়ন্ত্রণ হারালে হতাহতের ঘটনা ঘটে। কুমিল্লা থেকে সুমন কবিরের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। বিয়ের ফুল ফুটেছে মাত্র সপ্তাহ দুয়েক, এর মধ্যেই জীবনের চরম বাস্তবতায় বিষাদের কালো ছায়া ঘিরে ধরেছে টলিকে। প্রিয় স্বামীকে হারানোর শোক সইতে না পেরে বারবার এভাবেই মূর্ছা যাচ্ছিলেন এই নববধূ। ঢাকা থেকে রওনা দিয়েছি, আমাদের বিয়ে হয়েছে এখন 1 মাস হয় নাই, 19 তারিখে আসলে 1 মাস হবে। উনি আমাদের বাড়িতে আসতেছিল। কুমিল্লা চৌদ্দগ্রামে বাস উল্টে প্রাণ হারানোদের একজন পলাশ। শ্বশুরবাড়ি যাওয়ার হলো না, পথে হতে হলো লাশ। শুক্রবার ভোরে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের বাসটি। যাত্রাপথে চৌদ্দগ্রামের বসন্তপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদের পাশে। এতে মুহূর্তেই ঝরে যায় তরতাজা কতগুলো প্রাণ। আহত হন আরো অনেকে। গাড়িটা বেপরোয়া গতিতে 2-3টা মানে ইয়ার মধ্যে যা দেখলাম বেপরোয়া গতি ছিল। আর 40-60 পরে হঠাৎ করে দেখলাম গাড়িটা মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছিল। দেন দেখি গাড়িটা পরে পড়তে মানে একদম উল্টাই গেল, কোথায় গিয়ে পড়ছে কিচ্ছু জানি না। আমার বাইকটা মারা গেছে, তা আমি কিভাবে বের হয়েছি এখান থেকে গাড়ি থেকে সেটা আমি নিজেও জানি না। ওখানে ঘুমেছিলাম, টোটো কিছু দেখি নাই। আমাদেরকে পুলিশ ওইখান থেকে উদ্ধার করছে। উদ্ধার করার পর আমাদেরকে হাসপাতাল নিয়ে তারপর চিকিৎসা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 5 জনকে মৃত অবস্থার দরকার। আমরা যদি মৃত্যু বলি না, কিন্তু তারা বলছে যে মানে মারা গেছে এমন আর কি। তাদেরকে উদ্ধার করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি। আর বাকি যারা আরও যারা ছিল তাদেরকে রেস্কিউ করে প্রাথমিক চিকিৎসাতে আমরা তাদেরকে তাদের বাড়ি ঘরে পাঠিয়ে দিই। বাস চালকের অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা বলছে হাইওয়ে পুলিশ। আমি দেখেছি যে তেমন কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো ব্যারিয়ারও নাই। ও একটা বাসের ছাড় আছে আর সম্পূর্ণ ফাঁকা রাস্তা। তো এই সমস্ত জায়গায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তখন আমার কাছে মনে হয় যে সতর্কতার কারণেই। নিউজ ডেস্ক, দেশ টিভি। বোনের লাশ দাফন শেষে ঢাকায় ফিরে প্রাণ হারালেন ভাই আলতাফ। রাজধানীর বাসাবোই নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত আলতাফ সহ 3 শ্রমিক। অভিযোগ উঠেছে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করেই চলছিল নির্মাণ কাজ। পুলিশ বলছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমএ আজিমের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সকালে রাজধানীর বাসাবোই নির্মাণাধীন এ বহুতল ভবনে কাজ করছিলেন 8 থেকে 10 জন শ্রমিক। দেয়ালের পলেস্তরার কাজ করতে বাঁশের চালায় উঠলে তা ভেঙে নিচে পড়ে যান 3 জন। আহতদের উদ্ধার করে মুগদা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 1 জন। 3 জন লোক পড়ে গেছে, এখন হসপিটালে নিয়ে গেছে। লেবারটা উপরটা নামলো, লাশ বার করলো, 2-3 জন লোক বার করলো চিপাতে, উপর থেকে পড়ছে। 5 দিন আগে ওনার বোন মারা গেছে। তার বোন মাটি দিয়ে কালকে বিকেলবেলা ঢাকা আসছে, আজকে সকালবেলা কাজে আসছে। কাজে আসার পরে এই জায়গায় যে জায়গায় কাজ করে ভবন, এই ভবনে কোনো সেফটি ছিল না। উপরে প্লাস্টিক করতে যায় যে ভেঙে পড়ে সে মারা গেছে। স্থানীয়রা জানান নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মাণ কাজ শুরু হয়েছিল ভবনটিতে, যা রাজকের দৃষ্টি আকর্ষণও করেছিলেন তারা। এরপরও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ চালিয়ে যান ভবন মালিক। পাতাইলে বাস দিয়ে যে মাস্টারের চলছে ওই বাসটা ওই মানুষের লোডটা ওই বাসটাই নিতে পারে না। এরা রাজুকের অনুমতির বাইরে গিয়া অনেক দূর আগায় কাজ করছে। রাজুকের কোনো নিয়ম তারা মানে নাই এবং কোনো রকম সেফটি নেই। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান তারা। অবহেলাজনিত এবং মানে যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে। তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংগঠিত হওয়ার সুযোগ ছিল না, সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে নির্মাণাধীন বাসার মালিক পলাতক রয়েছেন। নিহত 3 জনের মধ্যে আলতাফ বোনের লাশ দাফন করে জামালপুর থেকে ফিরে শুক্রবারই কাজ শুরু করেছিলেন। এমএ আজিম, দেশ টিভি, ঢাকা। সরকারের নানা উদ্যোগ, প্রতিশ্রুতি এবং অভিযানের পরেও কমছে না নিত্যপণ্যের বাজার।
কারসাজি দ্রব্যমূল্য যেন মুনাফালোভী ব্যবসায়ীদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এতে সর্বশান্ত হচ্ছে নিম্ন মধ্যম আয়ের মানুষ। মাজহারুল ইসলামের রিপোর্ট। সাইফুল ইসলাম বাজারে মাছ কেটে সামান্য উপার্জনে টানছেন সংসারের ঘানি। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মিলছে না কোনো হিসেব। যে টাকা আয় তাতে মায়ের ওষুধ, সন্তানদের পড়াশোনা সহ সংসারের খরচে মাস শেষে শূন্য হাত। সব নিত্যপণ্যের দাম একটু ঊর্ধ্বগতি, সেই হিসাবে যাই ইনকাম হয় আল্লাহ যাই দেন রাখতে পারি না, এই হলো কথা। সংসারে খরচ আছে তো, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, ঘর ভাড়া, নিজের খরচ, এইভাবে রিজার্ভ রাখতে পারি না। শুক্রবারের কারওয়ান বাজারে আসা নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত বেশিরভাগ মানুষেরই আয় ব্যয়ের সমীকরণটা সাইফুলের মতোই। সপ্তাহখানেক ধরে দাম আকাশচুম্বী গরিবের আমিষখ্যাত ডিম আর পোল্ট্রি মুরগির। সুখবর নেই সবজির বাজারেও। বেগুনের দাম ছুঁয়েছে শতক। বেশিরভাগ সবজির দামই 50-এর উপরে। দেশের জনগণ অসহায়। যেখানে আমি 1 কেজি খেতাম সেখানে আমি হয়তো 250 গ্রাম 1 পোয়া নিয়ে খাচ্ছি। মধ্যবিত্ত জীবন বাঁচানোর জুলুম। বাজারের অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। এখানে দেখা যাচ্ছে সব জিনিসের দাম অনেক বেশি। প্রতিটা জিনিসের দাম অগ্নিমূল্য, ক্রয় ক্ষমতার বাইরে গেছে। এখন সাধারণ আমরা যে পাবলিক, আমরা তো হিমশিম খাচ্ছি। ডলারের দাম বৃদ্ধির অজুহাতে ঈদকে সামনে রেখে চড়া সব ধরনের মশলার দাম। ডলারের দাম বাড়ার ডিক্লারের পর থেকে মশলার দাম অনেক বাড়ছে। বিশেষ করে এলাচির দাম প্রায় কেজিতে 1400-1500 টাকা করে বাড়ছে, এবং কি জিরা, দারচিনি, লং, গোলমরিচ এগুলির দাম কেজিতে 150 টাকা করে বাড়িয়ে গেছে। বাজারের অস্থিরতার পেছনে সরকারের মন্ত্রীরা সিন্ডিকেটকে দুষলেও শক্ত ব্যবস্থা নিতে দেখা যায়নি। বাজারে তদারকি বাড়ানোর পরামর্শ ক্রেতাদের। চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি পুকুরে পড়ে কমপক্ষে 4 জন আহত ও এক শিশু নিখোঁজ। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী AKM নাজিম। সরাসরি চলে যাব তার কাছে। নাজিম, কিভাবে ঘটলো এমন দুর্ঘটনা? শিশুটিকে উদ্ধারের অগ্রগতি কতটুকু? ফায়ার সার্ভিস কর্মীরা কি বলছে? বিস্তারিত আমাদের জানাবেন। জি ডানা, আপনি যেমনটা বলছেন, আজ রাত 8:30 থেকে 9টার দিকে আসলে একটি কন্টেনার বাহী লরি হঠাৎ এই পতেঙ্গার যে এয়ারপোর্টে যে সড়ক রয়েছে সেই সড়কে এসে হঠাৎ করে 4-5 জন লোককে নিয়ে পুকুরে পড়ে যায়। তারপর পরে স্থানীয় যারা রয়েছেন তারা দ্রুত 5 জন থেকে 4 জনকে উদ্ধার করতে পেরেছে। তাদের মধ্যে 3 জন আহত হয়েছে বলে আমরা জেনেছি, এবং এখনো পর্যন্ত একটি শিশু নিখোঁজ রয়েছে। সেই শিশুটিকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সহ স্থানীয়রা চেষ্টা করছেন। পাশাপাশি যে 3 জন আহত হয়েছেন তাদেরকে দ্রুত স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মেডিকেল হাসপাতালে কথা বলেছি, যে 3 জন আহত হয়েছেন তারা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে এসে আমরা যেটি দেখেছি যে লরিটি পুকুরে পড়ে গিয়েছিল কন্টেইনার বাহী সেই লরির সামান্য একটু অংশ আসলে ক্রেনের মাধ্যমে টেনে তোলা হয়েছে। বাকি অংশটি তোলার জন্য কাজ করছেন এখানকার কর্মীরা। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো সেই পুকুরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন যে শিশুটিকে উদ্ধার করার জন্য। তবে শিশুটি কি জীবিত আছে নাকি মৃত সেই বিষয়ে এখনো আমরা কিছু জানতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন ঘটনা খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে এসেছেন এবং আসার পরে তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা সহ আসলে এই উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত আসলে শিশুটিকে উদ্ধার করতে পারেনি, তবে উদ্ধার কাজ চালিয়েছে ফায়ার সার্ভিস। লরির দুর্ঘটনায় আমরা যেটি জেনেছি, লরির চালক সহ গাড়িটি লরির হেল্পারে চালাচ্ছেন, যে চালকের যে সহকারী সেই লরিটি চালাচ্ছেন বলে আমরা এসে জেনেছি। কারণ স্থানীয়রা বলছেন লরিটি বেপরোয়া এসে মূলত কয়েকজনকে নিয়ে আসলে পুকুরে পড়ে যায় এবং ড্রাইভার আসলে পালিয়ে গেছে বলে আমরা জেনেছি। তবে লরির যে হেল্পার ছিল সেই লরিটি চালাচ্ছিল। বাকি যে শিশুটি নিখোঁজ রয়েছে সে এখনো নিখোঁজ, তাকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। পাশাপাশি স্থানীয় জনসাধারণ সহ পুলিশের পক্ষ থেকে এখানে রয়েছেন এবং এখানকার উৎসুক জনতা আসলে বিষয়টি দেখছেন। কিন্তু এখন পর্যন্ত লরির চালক বা হেল্পারের কোনো বিষয়ে আমরা খোঁজ পাইনি। তাদের মধ্যে যে 4 জন আহত হয়েছে 3 জন চিকিৎসাধীন আছেন, 1 জন সুস্থ আছেন বলে আমরা জেনেছি। এই ছিল লরি দুর্ঘটনা আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। সহকর্মী নাজিম আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রামের সর্বশেষ খবর। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকা স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। ভিওএ 60তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শুক্রবার জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র নির্মিত একটি অস্থায়ী জেটি দিয়ে মানবিক ত্রাণবাহী ট্রাকগুলো উপকূলে আসতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র বলছে এই জেটিকে ফিলিস্তিনিদের জন্য মানবিক স্থল সহায়তা সরবরাহের বিকল্প হিসেবে
বিবেচনা করা হচ্ছে না। রিপাবলিকান নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ একটি বিল পাশ করেছে যা প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বাধ্য করবে। বাইডেন হামাসের সঙ্গে যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের রক্ষায় ইসরায়েলের প্রতি আরও বেশি কিছু করার আহ্বান জানিয়ে বোমার কিছু চালান আটক রেখেছিলেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টনে বৃহস্পতিবার প্রচণ্ড ঝড়ের আঘাতে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। ওই এলাকার 9 লক্ষেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এবারে খেলার সংবাদ। ঝুঁকি জেনেও বিশ্বকাপ দলে তাসকিনকে রেখেছেন নির্বাচকরা। টাইগার পেসারও সেই আস্থার প্রতিদান দিতে চান। এক ভিডিও বার্তায় ব্যক্তিগত দলীয় লক্ষ্যের কথা জানান তাসকিন। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন শান্তর দল। বিস্তারিত জানাচ্ছেন প্রতাপ কোচ। লম্বা ভ্রমণ শেষে মার্কিন মূল্যকে টিম টাইগার্স হিউস্টনে পা রেখে ক্রিকেটারদের চোখে মুখে রোমাঞ্চের ছাপ স্পষ্ট। প্রথমবার জাতীয় দলের জার্সিতে যুক্তরাষ্ট্র মাতাবেন শান্ত শরীফুলরা। বাকিদের মতো রোমাঞ্চিত তাসকিনও। চোটের কারণে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া প্রায় অসম্ভবই ছিল, কিন্তু নির্বাচকরা তাসকিনকে নিয়ে বিশ্বকাপে যেতে চেয়েছেন। চোটের কারণে 2019 বিশ্বকাপ মিস করলেও এবার ভাগ্যকে কাছে পেয়েছেন টাইগার পেস সেনসেশন। সহঅধিনায়ক হয়েছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আর আমি দলটা যখন পিছাইছে একটা জিনিস আমার মনে পড়ছে যে একটা সময়ে 19 বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। সেই বিশ্বকাপেই আরেকটা বিশ্বকাপে আমার জন্য দল পিছাইতে 2 দিন পরে দিছে। এটা অ্যাকচুয়ালি প্রাউড মোমেন্ট অ্যাজ এ প্লেয়ার। চেষ্টা করব এই সম্মানটার ভ্যালু দেওয়ার চেষ্টা করব। দারুণ ছন্দে টাইগার তাসকিন। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে 4 ম্যাচে 8 উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরাও। বিশ্বকাপেও ছন্দ ধরে রাখতে চান স্পিড স্টার। আসলে বাংলাদেশ দলে মানে সবসময় প্রত্যেকটা সিরিজেই বা যখনই বারবার সুযোগ পাই অন্যরকম একটা ফিল হয়। আসলে দেশের জন্য খেলার মানে অন্যরকম একটা প্রাইড ফিলিংস, এটা আসলে এক্সপ্লেন করা ডিফিকাল্ট আমার জন্য। তার মধ্যে স্পেশালি আমি আমার আবার যখন কামব্যাক করছি তারপর থেকে আমি অনেক ভ্যালু করি এই যে প্লেসটাকে। কারণ আমি যখন 2.5-3 বছর বাইরে ছিলাম দলের, ওই সময়টা আমি আসলে বুঝতে পারছি যে না, বাংলাদেশ দলের খেলার শান্তিটা অন্য কোনো কিছুতেই নাই। কোরিয়া ওভারের বিশ্বকাপে বরাবরই ব্যর্থ বাংলাদেশ। এবারও শান্তদের কাছে প্রত্যাশা নেই, তবে সহ অধিনায়কের স্বপ্নের পরিধি বড়। আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাল্লাহ। যদিও প্রথম 2টা ম্যাচই বিগ ম্যাচ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা। আর টি-20 খুবই আনসার্টেনিটির খেলা, যে কাউকে হারাই দিতে পারে যে কোনো সময়। সো নেদারল্যান্ড, নেপালকেও এই জন্য লাইটলি নেওয়ার কিছু নাই, কারণ টি-20 খুবই মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে টি-20। তো অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ডে। 7 জুন বিশ্বকাপে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। 28 মে টেক্সাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং 1 জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি আইসিসি। প্রতাপ কোচ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধ সংঘাতের প্রভাব দেশের অর্থনীতিতেও, জানালেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের শুভেচ্ছা। আওয়ামী লীগের যারা বা আমাদের সহযোগী সংগঠন তারাই এগিয়ে গেছে, মানুষের পাশে নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মানুষকে বাঁচাতে চেষ্টা করেছে। কোনো বিদেশি শক্তি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, দাবি আওয়ামী লীগের। দেশ বড় সংকটে, বলছে বিএনপি। সাভারে রাজীব সমর 2 ভাইয়ের ত্রাসের রাজত্ব, অভিযোগে মামলা নেয় না পুলিশ, মাফিয়াতন্ত্র দমনের পরামর্শ। চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের লরি, শিশু নিখোঁজ, আহত 4 জন, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। এবং যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে 10,000-এর বেশি বাংলাদেশিকে, অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর সুনাক সরকার।